আমাদের রাইট ফর্ম সলভারের শেষ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চেষ্টা করব আমাদের আলোচনাগুলো শেষ করে দেওয়ার জন্য। তো আমরা রুল নাম্বার 28 খেয়াল করো, ইফ উইশ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ইফ উইশ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এগুলো ধরো অবাস্তব ইচ্ছা প্রকাশ করা যায়। এগুলো ধরো কি করা যায়? আমরা গত ক্লাসে লাস্ট নিয়মটাই পড়েছিলাম যে অবাস্তব ইচ্ছা যখন প্রকাশ করে তখন কি হয়, ভার্ব হিসেবে হয়তো মূল ভার্ব থাকলে পাস্ট ফর্ম বসবে, আর না হলে ওয়াজ না বসে ওয়ার বসবে। তাহলে এই ইফ আর কি বললাম, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা উইশ। উইশ আমরা গত ক্লাসে পড়েছি, যেন এটা বাদ দিচ্ছি। এগুলো ধরো অবাস্তব ইচ্ছা প্রকাশ করলে এদের ক্ষেত্রে একই নিয়ম, এদের পরে ভার্ব টু বসবে অথবা ওয়াজ না বসে ওয়ার বসবে। যেমন ইফ আই ওয়ার এ কিং, বুঝতে পারছি? আমি যদি রাজা হতে পারতাম, তাহলে এই যে এরকম ইফ আই ওয়ার এ কিং। অথবা এই বাক্যটাকে আমরা আই উইশের নিয়মে করতে পারি, তাই না? আই উইশ আই ওয়ার এ কিং। অথবা শি স্পোক অথবা শি স্পিক্স, খেয়াল করো, শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়ার এ কুইন। সে এমন ভাবে কথা বলে যেন সে কি ছিল, একজন রানী ছিল। তাহলে এই যে স্পিক্স, খেয়াল করে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে স্পিক্স প্রেজেন্ট টেন্স। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে কি হয়, পাস্ট ইনডিফিনিট। এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে হয় পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিটে ওয়াজ না বসে সর্বদা কি বসবে, ওয়ার বসবে। তবে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখনও পরের অংশে কি হবে, পাস্ট পারফেক্ট। আমি যদি এখানে স্পিক্স না লিখে লিখতাম স্পোক, শি স্পোক, অথবা শি, আমি স্পোক না দিই অন্যটা দিই, শি বিহেভড অ্যাজ দো। এখন যেহেতু অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, এর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটায় পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে কি বসে, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে শি হ্যাড বিকাম অ্যান অ্যাক্ট্রেস। মানে সে এমন ভাব করতেছে যেন সে কি হয়েছে, একজন অ্যাক্ট্রেস হয়ে গিয়েছেন, কিন্তু আসলে কিন্তু তিনি অ্যাক্ট্রেস না, এরকম অর্থে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে আমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর ক্ষেত্রে মনে রাখবো যে এরপরে হয়তো পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। আবার আরেকটা নিয়ম আছে এরকম যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। এরপর আমরা আসতেছি কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার থেকে আমাদের তিনটা নিয়ম আছে। তিনটা নিয়ম আমি সাথে পড়ে দিচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, কন্ডিশনাল অর্থ কি? শর্ত প্রকাশক বাক্য, শর্ত প্রকাশ করে। এটা বাক্যগুলো কি করে, শর্ত প্রকাশ করে। তাহলে শর্ত প্রকাশের জন্য আমরা কোন কোন শব্দ ব্যবহার করি? সাধারণত ইফ ব্যবহার করি। ইফটাই 90% ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া আর ব্যবহার করা যায়, ধরো ওই যে প্রোভাইডেড দ্যাট, অথবা শুধু প্রোভাইডেড, অথবা ব্যবহার করা যায় প্রোভাইডিং দ্যাট। হ্যাঁ, আবার কোনো বাক্যের শুরুতে যদি হ্যাড বসে, শুরুতে যদি হ্যাড বসে তাহলে সেটাও ইফ এর অর্থ প্রকাশ করে। তাহলে এই সবগুলো ধরে আমরা কন্ডিশনাল সেন্টেন্স প্রকাশ করতে পারি। এখন ফার্স্ট কন্ডিশনাল বলতে কি বোঝায়? আমরা একটাকেই ধরি, ধরো ইফটাকে ধরলাম, কারণ ইফটাই সব থেকে বেশি লাগবে, এই জন্য ইফটাকে ধরে করছি। মনে রাখবো, ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এভাবে লিখছি আমি। ধরো ইফ যুক্ত আছে কোনো বাক্যে, এর আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশে সাবজেক্টের পরে আমরা যে ভার্বগুলো বসাবো সেই ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকবে, অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে। কি কি বসতে পারে? ক্যান বসতে পারে, মে বসতে পারে, শ্যাল বসতে পারে, অথবা উইল বসতে পারে, মাস্ট বসতে পারে, হ্যাঁ, হ্যাভ টু বসতে পারে, হ্যাজ টু বসতে পারে। এগুলো আমরা জাস্ট এই কয়েকটা দিলাম। এবং আমরা তো কিছুক্ষণ আগেও পড়েছি যে মডেল অক্সিলারি পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে এগুলোর পরে মূল ভার্ব থাকলে সেগুলোর বেস ফর্ম। তো এই হচ্ছে, এটা কি বলে ফার্স্ট কন্ডিশনাল। একটা কন্ডিশন দিল, কি কন্ডিশন? সেটা হচ্ছে কোনো বাক্যে যদি ইফ থাকে, ইফ যুক্ত কোনো বাক্যের একটা অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা কি হবে? ধরে নাও ফিউচার ইনডিফিনিট, ধরে নিলাম ফিউচার ইনডিফিনিট, কারণ ফিউচার ইনডিফিনিট আমাদের কি আছে? শ্যাল অথবা উইল আছে না? তো ফিউচার ইনডিফিনিটে শুধু শ্যাল অথবা উইল আছে, সেখানে আমরা কয়েকটা নতুন ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে ক্যান, মে, শ্যাল, উইল অথবা মাস্ট। এখন এগুলোর প্রত্যেকটার অর্থ আছে। আমরা জানি ক্যানটা কি অর্থে বসে? পারা বা সামর্থ্য অর্থে বসে। মে সম্ভাবনা অর্থে বসে।
আর শ্যাল অথবা উইল সাধারণত ফিউচার কাজ, কোনো একটা ভবিষ্যতে কোনো একটা কাজ করবো শুধু সেই অর্থেই বসে। আর মাস্ট হচ্ছে অবশ্যই অর্থে প্রকাশ করে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, ইফ ইউ ইনভাইট মি, ইফ ইউ ইনভাইট মি, খেয়াল করো এই যে ইফ যুক্ত আছে এবং একটা অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কারণ ইনভাইট কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইফ ইউ ইনভাইট মি, এখন আমরা এই পরের বাক্যটা কি লিখবো, অবশ্যই কোন টেন্স হবে, এই যে কোনো একটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করবো, কারণ যেহেতু এটা ফার্স্ট কন্ডিশন এর পর্যন্ত পড়ে গেল। তাহলে তুমি আমাকে দাওয়াত দিলে আমি অবশ্যই আসবো, এরকম বলতে পারি। আমি আসতেও পারি, এরকম বলতে পারি। তাহলে আমি এভাবে লিখতে পারি, আই মাস্ট কাম, লিখতে পারি আই মে কাম, বলতে পারি না? আমি অবশ্যই বলতে পারি যে আমি অবশ্যই আসবো, অথবা বলতে পারি আমি আসতেও পারি। তাহলে এই অর্থের উপরে নির্ভর করে আমরা একটা বাক্য তৈরি করবো। তাহলে মূল নিয়মটা হচ্ছে, ইফ যুক্ত কোনো বাক্যের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট। এটা মনে রাখলেই হবে। ইফ এভাবে মনে রাখবো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, এবং এটা কি বলে, ফার্স্ট কন্ডিশন। এটা কি বলে, কি ফার্স্ট কন্ডিশন। এবার আসি সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, তুমি যদি ফার্স্ট কন্ডিশন বুঝে যাও তাহলে সেকেন্ড কন্ডিশন তোমার জন্য ইজি। কারণটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনে কোন টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আবার সেকেন্ড কন্ডিশনে থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ড কন্ডিশনে কি, পাস্ট ইনডিফিনিট। তাহলে মনে রাখবো, ইফ যুক্ত বাক্যের একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এর আগে যে ভার্বগুলো বসাইছি সেগুলোর পাস্ট ফর্মগুলো বসাইতে হবে। এখন এরপরে যে সাবজেক্টের পরে ভার্ব যে বসাবো সেগুলোর পাস্ট ফর্ম বসাবো। আমরা এর আগে ভার্বগুলো কি কি ছিল, ক্যান এর পাস্ট ফর্ম কি, কুড, মে এর পাস্ট ফর্ম মাইট, শ্যাল এর পাস্ট ফর্ম শুড, উইল এর পাস্ট ফর্ম উড, আর কি ছিল আমাদের, মাস্ট। এখন মাস্টের পাস্ট ফর্ম কি, মাস্টের পাস্ট ফর্ম সাধারণত হ্যাড টু, তবে আমাদের এখানে মাস্ট ব্যবহার না করলেও চলবে, আমরা এই চারটা ব্যবহার করলেই হবে। তাহলে এগুলো তো মডেল অক্সিলারি ভার্ব, তাই না? এগুলো মডেল অক্সিলারি ভার্ব না? তাহলে এগুলোর পরে ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম। তাহলে পার্থক্যটা শুধু কোথায়, এর আগে ইফ এর পরে যখন প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তখন আমরা ক্যান, মে, শ্যাল, উইল বসিয়েছিলাম, আর এখানে যখন ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স পেলাম তখন এখন বসাচ্ছি কুড, মাইট, শুড, উড। তার মানে পাস্টের সাথে পাস্টের সম্পর্ক, এগুলো পাস্ট ফর্ম। এটা কি বলা হয়, সেকেন্ড কন্ডিশনাল। আমি একটা এক্সাম্পল দিই এরকম, আমি আগের এক্সাম্পলটাকে দিচ্ছি। ধরো, ইফ ইউ ইনভাইটেড, ইফ ইউ ইনভাইটেড, দেখো আগে লিখেছিলাম ইনভাইট, এখন লিখছি কি ইনভাইটেড, তার মানে পাস্ট ফর্ম হয়ে গেছে না? এখন কোন কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল নাকি সেকেন্ড কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ইফ ইউ ইনভাইটেড, এখন আমি কি লিখবো, আই উইল লিখবো নাকি আই উড লিখবো? আই উড। ইফ ইউ ইনভাইটেড মি, আই উড শিওরলি কাম। ক্লিয়ার? তাহলে পার্থক্য হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে শ্যাল, উইল, ক্যান, মে, সেকেন্ড কন্ডিশনালে শুড, উড, কুড, মাইট। এবং এটা যদি বুঝে থাকো তাহলে থার্ড কন্ডিশনাল আরো ইজি হয়ে যাবে। থার্ড কন্ডিশনাল এখন কি হবে, ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কিভাবে, হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে, হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে। খেয়াল করো, থার্ড কন্ডিশনাল তার নিয়ম হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট সমান সমান এতক্ষণ যে ভার্বগুলো আমরা বসিয়েছি শুড, উড, কুড, এগুলো সবগুলো বসাই এবং এরপর একটা হ্যাভ যুক্ত করব। কি যুক্ত করব, হ্যাভ। শুড, উড, কুড অথবা হ্যাভ। মাইট, শুড, উড, কুড, মাইট। এই থার্ড কন্ডিশনালের কারণে এগুলোর সাথে কি যুক্ত হবে, হ্যাভ। আর যেহেতু হ্যাভ আছে তাহলে হ্যাভের পরে ভার্বে কোন ফর্ম বসে, ভার্ব 3। বুঝা গেল? তাহলে এখন এটা চিনবো কি হবে, ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে কিনা সেটা খেয়াল করবো। পাস্ট পারফেক্ট চেনার উপায় হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3 থাকবে, হ্যাড প্লাস ভার্ব 3 থাকবে। এখন আগের এক্সাম্পলটাকে যদি আমি এটাকে কনভার্ট করতে চাই তাহলে কি লিখবো, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি। খেয়াল করো, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে এটা কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে এখন পরের বাক্যটাকে আমার কি লিখতে হবে, উড হ্যাভ, শুড হ্যাভ লিখতে হবে। তাহলে ইনভাইটেড মি, তাহলে এখন লিখতে হবে আই উড হ্যাভ শিওরলি কামের পাস্ট পার্টিসিপল কি, কাম, এই জন্য আর কোনো চেঞ্জ হলো না। তাহলে থার্ড কন্ডিশনাল, তিনটা কন্ডিশনাল আমরা আরেকবার সামারি করি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আমার সাথে বলো, ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট সমান সমান শ্যাল, উইল, ক্যান, মে,
মাস্ট। সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সমান সমান শুড, উড, কুড, মাইট। থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট সমান সমান শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব 3। তিনটা কন্ডিশনাল ক্লিয়ার? আমরা একটা নিয়ম বলেছিলাম যে হ্যাড যদি বাক্যের শুরুতে বসে তখন সে কি অর্থ প্রকাশ করে? ইফ এর অর্থ প্রকাশ করে। হ্যাড বাক্যের শুরুতে বসে ইফ এর অর্থ প্রকাশ করে। শুরুতে বসলে ইফ এর অর্থ প্রকাশ করে। পড়ছিলাম না এটা? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ইফ এর অর্থ প্রকাশ করে তাহলে কন্ডিশনাল হয়ে যাবে। সেক্ষেত্রে দুইটা কন্ডিশনাল হতে পারবে, সেকেন্ড কন্ডিশনাল আর না হলে থার্ড কন্ডিশনাল। এক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল হতে পারবে না। এখন কখন থার্ড কন্ডিশনাল কখন সেকেন্ড কন্ডিশনাল খেয়াল করবো। মনে রাখবো এই হ্যাড এর পরে যদি কোনো ভার্ব না থাকে, কোনো ভার্ব না থাকে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। আর হ্যাড এর পরে ভার্ব 3 থাকলে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। এক্সাম্পল দেখি, দেখো হ্যাড আই সিন ইউ, আমি যদি তোমাকে দেখতাম। এখন বলো তো এই যে হ্যাড এর পরে এই যে আই আছে এবং এরপরে ভার্ব 3 আছে না, তাহলে এটাকে কোন কন্ডিশনাল নিব আমি? থার্ড কন্ডিশনাল। কিন্তু যদি এরকম লেখে হ্যাড আই মাচ মানি, খেয়াল করো তো এই বাক্যে অন্য কোনো ভার্ব আছে? তাহলে এটাকে আমি কোন কন্ডিশনাল নিব? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে বলো তো কি হইতে পারে? হ্যাড আই মাচ মানি আই উড হেল্প দ্য পোর। আর হ্যাড আই সিন ইউ, আমি যদি তোমাকে দেখতাম তাহলে আমি তোমার সাথে কথা বলতাম। তাহলে এটাকে কোন কন্ডিশনাল করতে হবে? থার্ড কন্ডিশনাল। তাহলে আই উড হ্যাভ টক নাকি টকড? টকড টু ইউ অথবা উইথ ইউ। বুঝতে পারছি তিনটা কন্ডিশনাল? ওকে, নেক্সট নিয়মে আসি আমরা। দেখো তো পরবর্তী নিয়ম আছে, আমরা চলে যাব একবারে তোমাদের যে হচ্ছে রুল নাম্বার 33। রুল নাম্বার 33, এর আগে রুলসগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। হ্যাঁ, 33 তে কি লেখা আছে দেখো তো? পাস্ট ইনডিফিনিট এর পরে কি আছে? আমি এটাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সিন্স যুক্ত কোনো বাক্যের, কিছুক্ষণ আগে নিয়ম পড়ছিলাম না অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর, ওইটার মতোই সিন্স যুক্ত বাক্যের আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। আবার প্রথম অংশে যদি পাস্ট ইনডেফিনিট থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এই নিয়মটা কিন্তু আমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর মধ্যে পড়েছি। তবে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর ক্ষেত্রে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ছিল না। হ্যাঁ, যেমন আমি যদি লিখি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, খেয়াল করো সিন্সের আগের অংশে আমরা কি পাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরের অংশে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। আচ্ছা, আবার যদি পাস্ট ইনডিফিনিট থাকতো, যদি এখানে ইট ইজ এর জায়গায় ইট ওয়াজ থাকতো, ইট ওয়াজ মেনি ইয়ার্স, তখন কি লিখতাম? I had been নাকি I had seen? It has many years since I had seen you last. বুঝতে পারছো? আচ্ছা, সিন্স এর আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটায় পাস্ট ইনডিফিনিট, আগের অংশে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটায় পাস্ট পারফেক্ট। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে, এই যে এখানে যদি ইট ইজ এর জায়গায় হ্যাজ বিন থাকতো, ইট হ্যাজ বিন, সমস্যা আছে? ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, একই তো, কারণ হ্যাজ বিন থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দেবে। আচ্ছা, পরবর্তী নিয়মে যাই। আচ্ছা, 34 বিফোর এবং আফটারের নিয়ম। কোন নিয়মটা এটা? বিফোর এবং আফটারের নিয়ম। এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। কোন টেন্সে? পাস্ট পারফেক্টে। মনে রাখবো পাস্ট পারফেক্টে দুইটা কাজ হয়। কয়টা কাজ হয়? দুইটা কাজ পরপর সময়, খুব অল্প সময়ের ব্যবধানে দুটি কাজ হয়। এবং এই দুটি কাজকে যুক্ত করার জন্য আমাদের দুইটা কনজাংশন লাগে, একটা হচ্ছে বিফোর এবং আরেকটা হচ্ছে আফটার। পাস্ট পারফেক্ট টেন্সে যদি পরপর দুটি কাজ হয় তখন এই দুটি কাজকে যুক্ত করার জন্য আমরা দুইটা কনজাংশন ব্যবহার করি, একটা হচ্ছে বিফোর এবং আরেকটা হচ্ছে আফটার। আচ্ছা, বিফোর শব্দের অর্থ কি? মনে রাখবো বিফোরের আগে পাস্ট পারফেক্ট। আর যেহেতু পাস্ট পারফেক্টে দুইটা কাজ হয়, দুইটা কাজকে কি পাস্ট পারফেক্ট টেন্স করতে পারবো?
না, তাহলে একটাকে পাস্ট পারফেক্ট করতে হয়, একটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয়। একটাকে পাস্ট পারফেক্ট, অন্যটাকে পাস্ট ইনডিফিনিট। মনে রাখবো, তাহলে বিফোরের আগে বসবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে আমার বাকি থাকলে কোন টেন্স? তাহলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আবার আফটার মানে কি? পরে। তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে বাকি থাকলো কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে কোথায় বসবে? আফটারের আগে। বুঝতে পারছি? আচ্ছা, দুইটা এক্সাম্পল দেই। দেখো এখানে এক্সাম্পল দেয়া আছে। এই পাশে এই এক্সাম্পল তোমরা ছোটবেলা থেকে মুখস্থ করছি। দ্য পেশেন্ট had died before the doctor came. খেয়াল করো, এই যে বিফোরের আগে কোন টেন্স বসছে? had died, পাস্ট পারফেক্ট বসছে না? পরে কি বসছে? শুধু পাস্ট ইনডিফিনিট। আবার যদি আমি আফটার দিতাম তাহলে লিখতাম the patient died after the doctor came, না doctor had come, কারণ আফটার এর পরে পাস্ট পারফেক্ট দিতে হবে না? আফটার the doctor had come. Is it clear? Okay. পরবর্তীতে যেতে পারি আমরা। দেখো, কোন সেন্টেন্সের শুরুতে, বিগিনিং অফ দ্য সেন্টেন্স, শুরুতে যদি কখনো ভার্ব থাকে, ওই ভার্বটাকে আমরা কি করে দেব? আইএনজি করে দিব। কারণ ওই আইএনজি করে দিলে সে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর বাক্যের সাবজেক্ট হয় কে? নাউন। ভার্ব কি বাক্যের সাবজেক্ট হতে পারে? ভার্ব তো কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে সাবজেক্ট হতে পারে কে? নাউন। এখন কোনো বাক্যের শুরুতেই ভার্ব দিয়ে রাখছে, তাহলে আমি সেটা যদি আইএনজি করে দিই তাহলে সে নাউন হয়ে যাবে। আর নাউন হইলে তো সে সাবজেক্ট হতে পারবে নাকি? আচ্ছা, যেমন দেখো রাইজিং আর্লি, এই যে রাইজটা কি ছিল? ভার্ব না? রাইজ মানে জেগে ওঠা। তাহলে আমি যদি এর সাথে আইএনজি করে দেই তাহলে কি হবে? রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, তাই না? ওয়াকিং, এই যে খেয়াল করো, ওয়াক মানে কি? হাঁটা। এর সাথে যদি আমি আইএনজি করে দিই তখন সে নাউন হতে পারবে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। বুঝা গেল? তাহলে বাক্যের শুরুতে যদি কখনো ভার্ব থাকে তাহলে তার সাথে আমরা আইএনজি করে দিব, কারণ আইএনজি করলে সে নাউন হবে। আর নাউন হইলেই সে কি করতে পারবে? বাক্যের সাবজেক্ট হইতে পারবে। আচ্ছা, এরপর একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টেড। একটা হচ্ছে ইন্টারেস্টিং আর একটা হচ্ছে ইন্টারেস্টেড। ইন্টারেস্টিং হয় থিংস এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? থিংস, বস্তু হয় ইন্টারেস্টিং। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হয় কি? ইন্টারেস্টেড। ব্যক্তির ক্ষেত্রে ইন্টারেস্টেড, বস্তুর ক্ষেত্রে ইন্টারেস্টিং। যদি আমি বলি মোবাইল ফোন ইজ অ্যান ইন্টারেস্টিং থিং, তাই না? মোবাইল ফোনটাকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস না? আর আমি যদি বলি আই অ্যাম ইন্টারেস্টেড ইন হিম, তার মধ্যে আমার কি আছে? ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। ব্যক্তির ক্ষেত্রে কি হয়? ইন্টারেস্টেড। আর বস্তুর ক্ষেত্রে হয় ইন্টারেস্টিং। আচ্ছা, এটা সহজ। 37 নম্বর রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এই রুলসগুলো আমাদের পড়তে হবে। দেখো আর একটু পড়ি। আনকাউন্টেবল নাউন, কি বলে এটাকে? আনকাউন্টেবল নাউন। শব্দগুলো বলি। ওয়াটার, এয়ার, টি, সুগার, এনভায়রনমেন্ট, ফার্নিচার, কাইন্ডনেস, রেইনফল, রেপুটেশন, উড, পেপার, গাম, courtesy, earth, bread, oxygen, smoke, বাংলা, ইংলিশ, এই ধরনের যত সাবজেক্টের নাম আছে, হ্যাঁ, তাহলে এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, এরপরে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন আনকাউন্টেবল নাউন সেগুলো যেটা আমরা কাউন্ট করতে পারি না, গণনা করতে পারি না, জাস্ট পরিমাণ করে বলতে পারি। আচ্ছা, পানি কি গোনা যায়? কিন্তু পানি পরিমাপ করা যায়। এয়ার গোনা যায়? তাহলে এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ইয়ার ইজ নাকি আর? ওয়াটার ইজ নাকি আর? বুঝতে পারতেছি? স্মোক ইজ নাকি আর? ইজ। ইনফরমেশন ইজ নাকি আর? ইজ। বুঝা গেল? তাহলে আনকাউন্টেবল নাউন কোনো বাক্যের সাবজেক্ট হলে এরপরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে সবসময়। এরপরে আসো, এটাও কমপ্লিটিং সেন্টেন্স একটা নিয়ম। নো সুনার ডট ডট দেন, নো সুনার ডট ডট দেন। 38 নম্বর রুলস আমরা পড়ছি। নো সুনারের ক্ষেত্রে মনে রাখবো, নো সুনার শব্দের অর্থ কি? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড মানে হচ্ছে কোনো একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ শুরু হওয়া। মানে খুব অল্প সময় ব্যবধানে দুইটা কাজ যখন হয় তখন সেটাকে আমরা বলি নো সুনার হ্যাড। এখন নো সুনারের পরে কি বসাইতে হয়? হ্যাড। নো সুনারের পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3। নো সুনারের পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3। এখন প্রশ্ন হচ্ছে এই হ্যাডটা কেন আগে আসে? আমরা নরমালি কি করি? সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব বসাই, কিন্তু এখানে আগে আসলো কেন?
এটাকে গ্রামাটিক্যাল একটা নিয়ম আছে, সেটাকে বলে ইনভার্সন। এর কারণ হচ্ছে এই যে নেগেটিভ অ্যাডভার্ব, এই নো সুদার, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, এদেরকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। এরা যদি কোনো বাক্যে বসে তাহলে নিয়ম হচ্ছে সাবজেক্ট পরে বসবে, সাহায্যকারী ভার্ব আগে বসবে, মানে এই যে চেঞ্জ হয়ে যাবে, ইনভার্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় রুলস অফ ইনভার্সন। কি বলে? ইনভার্সন। তাহলে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, এবং এরপরে আরেকটা বাক্য যদি থাকে সেই বাক্যটাকে আমরা দেন দিয়ে যুক্ত করি, এবং দেনের পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। তাহলে মনে রাখবো নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, এরপরে দেন প্লাস পাস্ট ইনডিফিনিট, এবং কোনো কাজ এই মানে শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হওয়া, কোনো কাজ শেষ হতে না হতে কি করা? আরেকটা কাজ শুরু হওয়া। যেমন no sooner had I reached the school, মানে যেই মাত্র আমি স্কুলে পৌঁছালাম তখনই ক্লাস শুরু হয়ে গেল। তাহলে সাথে সাথেই ক্লাসটা শুরু হয়ে গেছে। তাহলে এখন এই যে পরের বাক্যটাকে আমি যুক্ত করবো কি দিয়ে? একটা কনজাংশন দরকার। কনজাংশনটা হচ্ছে দেন, THAN, দেন। এবং এর পরের যে বাক্যটা লিখবো সেটা কোন টেন্সে লিখতে হবে? পাস্ট ইনডিফিনিটে, কারণ দুইটাই একই টেন্স করা যাবে না, দুইটাই পাস্ট পারফেক্ট করা যাবে না। তাহলে একটাকে পাস্ট পারফেক্ট করবো, আরেকটাকে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেন দ্য ক্লাস স্টার্টেড। বুঝতে পারলাম? তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্কুল দেন দ্য ক্লাস স্টার্টেড। যেই মাত্র আমি স্কুলে পৌঁছলাম তখনই কি হলো? আমাদের ক্লাস শুরু হয়ে গেল। তাহলে দুইটা কাজ খুব অল্প সময়ের ব্যবধানে হলো, এবং এক্ষেত্রে প্রথম যে কাজটা ছিল সেটাকে নো সুনারের সাথে যুক্ত করেছি আমরা, এবং পরের কাজটাকে পাস্ট ইনডিফিনিটের সাথে যুক্ত করেছি, এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যুক্ত করেছি বাক্যটাকে কি দিয়ে? দেন দিয়ে। বুঝতে পারছি এটা? আচ্ছা, এরপরে আরেকটা সম্পৃক্ত নিয়ম আছে, সেটা হচ্ছে হার্ডলি স্কেয়ারসলি। হার্ডলি স্কেয়ারসলি একই রকম অর্থ, নিয়মটা একটু চেঞ্জ, শুধু হার্ডলি অথবা SCARCELY, স্কেয়ারসলি, এটা অর্থ কদাচিৎ বা খুব অল্প সময়ের ব্যবধানে। কদাচিৎ বা খুব অল্প সময়ের ব্যবধানে। মনে রাখবো হার্ডলি স্কেয়ারসলির পরেও হ্যাড বসে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব 3। আগের যে নিয়মগুলো পড়েছি সবগুলোই ঠিক আছে। এখন এই বাক্যটাকে যুক্ত করা হয় when দিয়ে। কি দিয়ে? when দিয়ে, এবং এরপরেও পাস্ট ইনডিফিনিট। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে নো সুনার হ্যাড এবং হার্ডলি স্কেয়ারসলির মধ্যে পার্থক্য হচ্ছে দেন এবং when। নো সুনারের পরে বাক্যটা যুক্ত করা হয় দেন দিয়ে, হার্ডলি এবং স্কেয়ারসলি এর যুক্ত করা হয় when দিয়ে। ক্লিয়ার? এক্সাম্পল দিয়ে দেখো, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হার্ডলি had I seen him, আমি যেই মাত্র তাকে দেখলাম সে কি করলো? আমাকে দেখে পালিয়ে গেল। এরকম হতে পারে না? তাহলে এখানে কি কমা হবে? কমা হবে? এখানে কমা লেখা যাবে? কমা দেওয়া যাবে না, কারণ এখানে আমি কি লিখবো? দেন নাকি when? when he ran away। তাহলে যেই মাত্র আমি তাকে দেখলাম সে কি করলো? দৌড়ে পালিয়ে গেল। তাহলে নো সুনার এবং হার্ডলি স্কেয়ারসলির মধ্যে পার্থক্যটা শুধু কোথায়? এই যে বেসিক পার্থক্য হচ্ছে when এর ক্ষেত্রে, কারণ নো সুনারের পরেও হ্যাড ছিল, এখানেও হ্যাড আছে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব 3 ছিল, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব 3 আছে, এরপরে পাস্ট ইনডিফিনিট ছিল, এখানেও পাস্ট ইনডিফিনিট আছে, শুধু পার্থক্য হচ্ছে দেন এবং when। বুঝা গেল? আচ্ছা, এরপরে রুল নাম্বার 39, আমরা শেষের দিকে চলে আসছি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। রুল নাম্বার 39, কোন সিম্পল সেন্টেন্সে যখন দুটি ভার্ব থাকবে, কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে তাহলে হয়তো আমাদের এই ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে, অথবা টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে ইনফিনিটিভ করে দিতে হবে। এখন ইনফিনিটিভের একটা নিয়ম পড়ছি না আমরা, যে ভার্বগুলোকে সবসময় কি করা যায়? টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করতে হয়। আমরা একটা নিয়ম পড়েছি যে এই ভার্বগুলো সবসময় কি করতে হয়? টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করতে হয়। তাহলে ওইগুলো ছাড়া বাকি যতগুলো ভার্ব থাকবে তখন আমরা কি করব? আইএনজি করে দিব। কোন সিম্পল সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকে, হয়তো সেই ভার্বটাকে আইএনজি করতে হয়, সেকেন্ড ভার্ব যেটা সেটাকে আইএনজি করতে হয়, অথবা টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করতে হয়। আমরা এর আগে এটা নিয়মে পড়েছি যে কোন কোন ক্ষেত্রে সবসময় টু প্লাস ভার্ব ওয়ানই ব্যবহার করতে হয়। তাহলে ওই ভার্বগুলো বাদ দিয়ে বাকি ভার্ব থাকে, সেগুলোর সাথে কি করব? আইএনজি যুক্ত করে দিব। যেমন আমি যদি বলি আই স হিম গো, দেখো খেয়াল করো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে স আর একটা হচ্ছে গো। আমি কি এখন দুইটা ভার্ব রাখতে পারবো? তাহলে আমার আইএনজি করে দিতে হবে, অথবা ইনফিনিটিভ করে দিতে হবে। তাহলে আমি এখানে কি করব? আইএনজি করে দিব, কারণ টু ইনফিনিটিভ করার কিছু ভার্ব আমরা পড়ছি, আস্ক, ডিমান্ড পড়ছিলাম না কিছুক্ষণ আগে। আচ্ছা, তাহলে আস্ক, ডিমান্ড এই শব্দগুলোর পরে টু প্লাস ভার্ব ওয়ান দিতে হয়, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি করে দিব? আইএনজি করে দিব। আর একটা সহজ নিয়ম বলে দিই, মনে রাখবা, যে ভার্বগুলো দ্বারা উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়?
উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে টু প্লাস ভার্ব অন্তে করতে হয়, বাকিগুলোর ক্ষেত্রে আমরা আরবির সাথে আইএনজি করে দিলেই পারি। ক্লিয়ার? আচ্ছা, যেমন আই স হিম গোয়িং অথবা আই এম গোয়িং টু এইচএসডিপি, এরকম ধরনের কোনো একটা, আই এম গোয়িং টু, টু দ্বারা কি উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারবো। রুল নাম্বার 40, কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কম্পাউন্ড বাক্যে, কোন বাক্যে? কম্পাউন্ড বাক্যে। মনে রাখবা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কম্পাউন্ড বাক্যে। কি কি এগুলো আমার সাথে বলো? এন্ড, বাট, অর, ইয়েট, সো, এবং এবং মানে আমরা এতক্ষণ বললাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এছাড়া সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে কমপ্লেক্স বাক্যে, কোন বাক্যে? কমপ্লেক্স বাক্যে। কি কি? ধরো অলদো, অলদো, বলো দো, অলদো, as, because, till, until, when, whenever, as soon as, which, what, that, এই ধরনের যে কনজাংশন গুলো আছে এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি বলে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা এক কথায় মনে রাখতে পারি এইভাবে যে কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যে, কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের দুই অংশে একই ধরনের টেন্স হবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের দুই অংশে একই ধরনের টেন্স হবে। দ্যাট মিন্স দুই অংশেই হয়তো প্রেজেন্ট টেন্স হবে, না হলে দুই অংশেই পাস্ট টেন্স হবে। আমরা কি নিয়মটা বুঝতে পারছি? যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের দুই অংশে একই ধরনের টেন্স হবে, হয়তো দুই অংশেই পাস্ট, না হলে দুই অংশেই প্রেজেন্ট। যেমন এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট টু লন্ডন when he was young. He went to London when he was young. তো দুই পাশে কি হয়েছে? দুই পাশে একটা went আর একটা হচ্ছে was। তো দুই পাশে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট হয়েছে না? আচ্ছা, বা বলে আমি যদি বলি since I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাহলে আগে I cannot হবে না could not হবে? I could not, কারণ আমরা জানি ক্যান এর পাস্ট ফর্ম কি? could। যেহেতু আগেরটাই was আছে, তারপর এটা কি হবে? পাস্ট ফর্ম দিতে হবে। তাহলে since I was ill I could not come to the class। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে as soon as I came here he greeted me। দেখো as soon as এর ক্ষেত্রে I came আছে, পরেরটা কি হয়েছে? greeted, পাস্ট ফর্ম দিয়েছে, তাই না? তাহলে এই as soon as মানে এক কথায় কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের দুই অংশে সবসময় কি হইতে হবে? একই ধরনের টেন্স হইতে হবে। আমরা কিছুক্ষণ আগে একটা নিয়ম করেছি যে কিছু ভার্বের পরে ভার্ব আরেকটা ভার্ব থাকলে টু প্লাস ভার্ব অন দিয়ে করতে হয়। আমরা লাস্ট নিয়মটা পড়বো যে যখন দুইটি ভার্ব থাকে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হয় কখন? দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হয় কখন? মনে রাখবো প্রথম ভার্বের ক্ষেত্রে যদি এই ভার্বগুলো থাকে, আমি যে ভার্বগুলোর নাম এখন বলবো, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে সবসময় কি করতে হবে? আইএনজি করতে হবে। কি কি ভার্ব আমার সাথে বলো? অ্যাপ্রিশিয়েট, অ্যাডমিট, ডিলে, মিস, রিপোর্ট, সাজেস্ট, ডিনাই, পোস্টপোন, রিসেন্ট, অ্যাভয়েড, এনজয়, প্র্যাকটিস, রেসিস্ট, cannot help, finish, quit, resume, consider, mind, recall, risk। শব্দগুলো ভার্বগুলো আরেকবার বলি। অ্যাপ্রিশিয়েট মানে কি? প্রশংসা করা, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাডমিট, স্বীকার করা, অ্যাডমিট মানে স্বীকার করে নেওয়া, হ্যাঁ। আচ্ছা, ডিলে তো বুঝোই দেরি করা, মিস করে যাওয়া, রিপোর্ট করা, সাজেস্ট পরামর্শ দেওয়া, ডিনাই অস্বীকার করা, পোস্টপোন হচ্ছে স্থগিত করে ফেলা, রিসেন্ট সম্মতি দেওয়া, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, এনজয় তো জন্যই প্র্যাকটিস, রেসিস্ট সংবরণ করা, আর হচ্ছে ক্যান নট হেল্প, ফিনিশ, কুইট, রিজিউম, কনসিডার, মাইন্ড, রিকল এবং রিস্ক। দ্যাট মিনস এই ভার্বগুলোর পরে অন্য একটা ভার্ব থাকলে অবশ্যই সেটার সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। এর আগে আমরা কিছু ভার্ব পড়েছিলাম যেগুলোর পরে ভার্ব থাকলে টু প্লাস ভার্ব অন দিতে হয়েছিল, মনে আছে না? তাহলে এই দুইটা রুলস ভালো করে মনে রাখবো যে কোন ভার্বগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয় এবং কোন ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভার্ব অন হয়। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন হি অ্যাডমিটেড, ডু নাকি ডুইং? কারণ হচ্ছে অ্যাডমিটেড এর পরে আরেকটা ভার্ব আসছে, তাহলে অ্যাডমিটেড ডুইং দ্য ক্রাইম। অথবা উই এনজয়েড রাইডিং দ্য বোট, উই এনজয়েড রাইডিং। এনজয় একটা ভার্ব, রাইড আর একটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে? এখন আইএনজি করে দিতে হবে। আচ্ছা, আই ক্যান নট হেল্প লাভিং ইউ, অথবা আই ক্যানট হেল্প হেল্পিং ইউ। মানে ক্যানট হেল্প একটা জিনিস, আর এরপরে যে অন্য একটা ভার্ব থাকে, এখন যদি দুইটা ভার্ব থাকে ক্যানট হেল্প, আবার যদি হেল্প থাকে তখন আইএনজি করতে হবে, তাই না? তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর ফর মি,
এই হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের সংক্ষিপ্ত আলোচনা। তো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব এই রুলসগুলোর কোনো সমস্যা থাকলে সেগুলো আলোচনা করার, সমাধান করার। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।